My fellow citizens of the world, ask not what America will do for you, but what together we can do for the freedom of man. দিনটি ছিল 22শে নভেম্বর 1963। আমেরিকার ইতিহাসে অন্যতম জনপ্রিয়, সবথেকে তরুণ এবং ক্যারিজমেটিক প্রেসিডেন্ট জন এফ কেনেডি একটি ওপেন টপ ল্যামোজিন করে ডালাসের রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তার দুপাশে প্রায় 2 লক্ষ মানুষের ভিড়। সবাই তাদের প্রিয় প্রেসিডেন্টকে এক নজর দেখার জন্য পাগল ছিল। গাড়িতে তার পাশেই বসেছিল তার স্ত্রী ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি। সামনের সারিতে বসেছিলেন টেক্সাসের গভর্নর জন কনলি এবং তার স্ত্রী লেনি কনলি। লেনি কনলি পেছনের সিটে বসা প্রেসিডেন্ট কেনেডির দিকে ঘুরে হেসে বলেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনি অন্তত কথা বলতে পারবেন না যে ডালাস আপনাকে ভালোবাসে না। কেনেডি হাসলেন, হাত নাড়ালেন জনতার উদ্দেশ্যে। সব কিছু একেবারে পারফেক্ট ছিল। ঠিক দুপুর 12:30 ডলি প্লাজাতে আমেরিকার সব থেকে সুরক্ষিত মানুষটিকে, যার চারিপাশে সিক্রেট সার্ভিস, FBI, CIA এবং পুলিশের একটি নিরাপত্তা বলয় ছিল, তা সত্ত্বেও প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে গুলি করে মারা হলো আমেরিকার ইতিহাসে অন্যতম জনপ্রিয়, সবথেকে তরুণ এবং ক্যারিজমেটিক প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে। প্রেসিডেন্টের গলায় এবং মাথায় গুলি লাগে। 8 ঘন্টার মধ্যে তাকে মৃত ঘোষণা করা হয়। পুরো আমেরিকা না, পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায়। কিন্তু আসল গল্পটা এখানে শেষ হয়নি। আসল গল্পটা এখান থেকেই শুরু। কারণ এই একটি হত্যাকাণ্ড আমেরিকার ইতিহাসের সবথেকে বড়, সবথেকে জটিল এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী রহস্যের জন্ম দিয়েছিল। আপনি যদি আজও এই 2026 সালে দাঁড়িয়েও কোনো আমেরিকানকে জিজ্ঞাসা করেন কেনেডিকে কে মেরেছিল, 65% মানুষ লি হার্ভে ওসওয়াল্ডের নাম নেবে না। তারা আপনাকে বলবে যে সরকার তাদের কাছে সত্যিটা লুকিয়েছে। 6 দশকেরও বেশি সময় পার হয়ে গেছে। সরকার প্রায় 50 লাখেরও বেশি গোপন নথি বা ডকুমেন্ট ডিক্লাসিফাইড বা প্রকাশ করেছে। এমনকি এর আগের বছরে 2025 সালের মার্চ মাসে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ন্যাশনাল আর্কাইভস থেকে প্রায় 80,000 পাতার একেবারে আনরিডেক্টেড, সেন্সার না করা ডকুমেন্ট প্রকাশ করা হয়েছে। তবুও মানুষের মনে সন্দেহ। কিন্তু কেন মানুষ সরকারের কথা বিশ্বাস করে না? আমি আপনাদের অফিসিয়াল স্টোরিটা শোনাবো, তারপর দেখাবো স্টোরির ভেতরে থাকা লুপহোলগুলোকে। আমরা কথা বলবো CIA, মাফিয়া এবং KGBকে নিয়ে। এবং সবশেষে 2025 সালের নতুন রিলিজ হওয়া JFK ফাইল আসলে আমাদের কি জানাচ্ছে। তৈরি হয়ে নিন, কারণ এই গল্পটা শুধু একজন প্রেসিডেন্টের মৃত্যুর নয়। এই গল্পটা হলো একটি দেশের তার নিজের সরকারের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলার গল্প। Apparently official, President Kennedy died at 1 p.m. Central Standard Time, 2 o'clock Eastern Standard Time. 1963 সাল, পরের বছরই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট কেনেডি ডেমোক্র্যাটিক পার্টির নেতা, কিন্তু টেক্সাস রাজ্যে তার পার্টির মধ্যেই সাংঘাতিক গোষ্ঠীকন্দল চলছিল। কেনেডি বুঝতে পেরেছিলেন টেক্সাসের সাপোর্ট ছাড়া পরের বছর জেতা কঠিন। তাই তিনি নিজেই প্ল্যান করলেন টেক্সাস যাওয়ার, মানুষের সাথে দেখা করার, তার পার্টির নেতাদের এক করার। At 11:35 he arrived in Dallas. ডালাসের ট্রেডমার্ক নামের একটি জায়গায় তার একটি স্পিচ দেওয়ার কথা ছিল। সেখানে যাওয়ার জন্য 2টি রাস্তা ছিল, একটি শহরের বাইরে দিয়ে শর্টকাট, অন্যটি শহরের ঠিক মাঝখান দিয়ে। কেনেডি শহরের মাঝখানের রাস্তাটি বেছে নিলেন, যাতে তিনি বেশি সংখ্যক মানুষের কাছাকাছি যেতে পারেন। ঠিক যখন প্রেসিডেন্টের গাড়ি ডলি প্লাজা দিয়ে বাঁক নিচ্ছে, তখন রাস্তার পাশেই ছিল একটি 6 তলা বিল্ডিং, টেক্সাস স্কুল বুক ডিপোজিটরি। সরকারের কথা অনুযায়ী ওই বিল্ডিংয়ের ঠিক 6 তলার একটি জানলা থেকে একাই পরপর 3টি গুলি করেছিল একজন 24 বছর বয়সী যুবক। তার নাম ছিল লি হার্ভে ওসওয়াল্ড। ওসওয়াল্ড কিন্তু কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, সে ছিলেন আমেরিকান মেরিন কর্পাসের একজন প্রাক্তন স্নাইপার। নিজেকে সে মার্ক্সবাদী বা কমিউনিস্ট বলতো। সে এতটাই আমেরিকা বিরোধী হয়ে গিয়েছিল যে
1959 সালে সে আমেরিকা ছেড়ে সোভিয়েত ইউনিয়নে, যা এখন রাশিয়া, সেখানে চলে গিয়েছিল এবং সেখানে বিয়েও করেছিল। পরে আবার সে আমেরিকায় ফিরে আসে। হত্যার দিন গুলি চালানোর পর ওসওয়াল্ড বিল্ডিং থেকে পালায়। রাস্তায় জেডি টিপেট নামের একজন পুলিশ অফিসার তাকে আটকাতে গেলে ওসওয়াল্ড তাকেও গুলি করে মারে। শেষমেশ একটি সিনেমা হলের ভেতর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই ওসওয়াল্ডকে যখন মিডিয়া প্রশ্ন করে, সে পরিষ্কার বলেন, আমি কাউকে খুন করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। এখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী ওসওয়াল্ডের বিচার হওয়ার কথা ছিল, আদালতে প্রমাণ হওয়ার কথা ছিল যে সে আসলেই খুনি কিনা, কিন্তু সেটা আর হলো না। প্রেসিডেন্ট খুন হওয়ার ঠিক দুদিন পর 24শে নভেম্বর পুলিশ ওসওয়াল্ডকে যখন হেডকোয়ার্টার থেকে কাউন্টি জেলে ট্রান্সফার করছিল, তখন লাইভ ন্যাশনাল টেলিভিশনে পুরো আমেরিকার চোখের সামনে জ্যাক রুবি নামের এক নাইট ক্লাবের মালিক ভিড় থেকে বেরিয়ে এসে ওসওয়াল্ডকে গুলি করে মেরে ফেলে। জ্যাক রুবি পরে বলেছিলেন সে নাকি প্রেসিডেন্ট কেনেডির মৃত্যুতে এতই কষ্ট পেয়েছিল যে রাগ সামলাতে না পেরে ওসওয়াল্ডকে মেরে দিয়েছে। এরপর আমেরিকার নতুন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর্ল্ট ওয়ারেনের নেতৃত্বে একটি ইনভেস্টিগেশন কমিটি তৈরি করেন, যা ওয়ারেন কমিশন নামে পরিচিত। প্রায় 10 মাসের তদন্ত করবার পর 1964 সালে তারা 888 পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টের সারমর্ম ছিল খুব সিম্পল। 1. লি হার্ভে ওসওয়াল্ড একাই কেনেডিকে খুন করেছে। 2. জ্যাক রুবি একাই ওসওয়াল্ডকে খুন করেছে। 3. এর পেছনে কোনো দেশি বা বিদেশি ষড়যন্ত্র নেই। কিন্তু এই রিপোর্ট মানুষকে শান্ত করার বদলে আরও বেশি ক্ষিপ্ত করে তুলল। কেন? কারণ ওয়ারেন কমিশন রিপোর্টে এমন কিছু থিওরি ছিল যা ফিজিক্স এবং কমন সেন্স দুটোরই বাইরে, যার মধ্যে সবথেকে বিখ্যাত হলো দ্য ম্যাজিক বুলেট থিওরি। কমিশন বলল যে ওসওয়াল্ড মাত্র 3টি গুলি ছুঁড়েছিল। প্রথম গুলিটি ফসকে যায়, তৃতীয় গুলিটি প্রেসিডেন্টের মাথায় লাগে, কিন্তু দ্বিতীয় গুলিটি ছিল আক্ষরিক অর্থেই ম্যাজিক। রিপোর্ট অনুযায়ী এই একটি মাত্র বুলেট প্রথমে কেনেডির পিঠ থেকে ঢুকে গলা দিয়ে বের হয়, তারপর সেটি সামনের সিটে বসা গভর্নর কনলির পিঠে ঢোকে, তার পাঁজরের হাড় ভেঙে বুক দিয়ে বেরিয়ে আসে। এরপর সেটি কনলির ডান হাতের কবজি ভেদ করে, সব শেষে তার বাঁ দিকের উরুতে গিয়ে ঢোকে। একটি মাত্র বুলেট 7টি আলাদা আলাদা ক্ষত তৈরি করলো, দুটো মানুষের শরীর ভেদ করলো। আর সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানেন? এই বুলেটটি যখন উদ্ধার হলো তখন সেটি ছিল একেবারে নিখুঁত, প্রায় আনড্যামেজ। মানুষ ভাবলো সরকার কি আমাদের বোকা মনে করে? আর ঠিক এখান থেকেই শুরু হলো আমেরিকার ইতিহাসের সব থেকে বড় কনস্পিরেসি। আপনাদের মনে হতে পারে মানুষ এমনি কনস্পিরেসি থিওরি বানায়, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা তেমন ছিল না। মানুষ সন্দেহ করেছিল কারণ সরকার সত্যিই তাদের কাছে তথ্য লুকাচ্ছিল। অফিসিয়াল প্রেসিডেন্ট কেনেডির খুনি লি হার্ভে ওসওয়াল্ড খুন হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তদন্ত শেষ হওয়ার আগেই FBI ডিরেক্টর জে এডগার হুভার এবং নতুন প্রেসিডেন্ট জনসনের শীর্ষ সহযোগী ওয়াল্টার জেনকিন্স নিজেদের মধ্যে ফোনে যে কথা বলে তা আজ হুভারের মেমো নামে পরিচিত। The thing I am concerned about is having something issued so that we can convince the public that Oswald is the real assassin. এই কলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পাবলিককে বিশ্বাস করাতেই হবে যে ওসওয়াল্ড একাই কাজটা করেছে। যেমনটা আগেই বললাম, তদন্ত কিন্তু শেষ হয়নি, কিন্তু কেন তারা এত মরিয়া হয়েছিল একাকী নেকড়ে বা লোন উলফ থিওরি প্রতিষ্ঠা করতে? এর একটা সম্ভাব্য কারণ হতে পারে সেই সময়ের জিওপলিটিক্স। 1963 সাল, কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের চরম পর্যায়ে। আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে নিউক্লিয়ার যুদ্ধের ভয় একদম চরমে। মাত্র 1 বছর আগে কিউবার মিসাইল ক্রাইসিস হয়ে গেছে, যেখানে পৃথিবী প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছিল। সরকার ভয় পেয়েছিল, তারা ভেবেছিল আমেরিকার পাবলিক যদি একবার জানতে পারে যে এই খুনের পেছনে রাশিয়ার KGB বা কিউবার ফিদেল কাস্ত্রোর হাত আছে, তবে মানুষ বদলা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। সরকারকে বাধ্য হয়ে রাশিয়া বা কিউবায় হামলা করতে হবে, আর তার মানেই হলো ওয়ার্ল্ড ওয়ার 3, নিউক্লিয়ার হোলোকাস্ট। তাই পরিস্থিতি শান্ত করার জন্য এবং পাবলিক প্যানিক ঠেকানোর জন্য
সরকার সিদ্ধান্ত নিল যে তারা ষড়যন্ত্রের কোনো অ্যাঙ্গেল তদন্তই করবে না। তারা এমনভাবে প্রমাণ সাজাতে শুরু করলো যাতে মনে হবে ওসওয়াল্ড একজন পাগল আর সে একাই এই কাজ করেছে। কিন্তু এই কভার আপ করতে গিয়ে তারা এমন ভুল করলো, ভুল হয়তো সঠিক শব্দ হবে না আমেরিকান জনসাধারণের জন্য, সঠিক অর্থে তাদের সাথে এত নোংরামি করলো যে সেটাই পরে বুমেরাং হয়ে দাঁড়ালো। কি কি লোকানো হয়েছিল শুনুন। 1. অটোপসি। কেনেডির পোস্টমর্টেমের সময় যে ডাক্তাররা তাকে প্রথম দেখেছিলেন ডালাসের হাসপাতালে, যেমন ডক্টর ম্যালকম পেরি, প্রাথমিক প্রেস কনফারেন্সে পরিষ্কার বলেছিলেন যে প্রেসিডেন্টের গলার সামনের দিক থেকে গুলি এসেছে। তার মানে গুলিটি পেছন দিক থেকে, মানে 6 তলা বিল্ডিং বুক ডিপোজিটরি থেকে আসেনি, এসেছিল সামনের দিক থেকে, গ্লাসি নল নামের একটি ছোট্ট পাহাড়ের ঢাল থেকে। কিন্তু পরে ওয়াশিংটনে মানে বেথেডসা নেভাল হাসপাতালে যে ফাইনাল অটোপসি হয় সেখানে বলা হয় গলার ক্ষতটি আসলে একটি এক্সিট উন্ড, পেছন থেকে গুলি ঢুকে গলা দিয়ে বেরিয়েছে। এবার কোন অটোপসি রিপোর্টটি আসলেই সত্য তা জানতে হলে আমেরিকানরা আরেকবার প্রেসিডেন্টের সংরক্ষিত মস্তিষ্কটি নিজে চোখে দেখে বা আবার অটোপসি করে নিশ্চিত হয়ে যাওয়ার কথা। কেনেডির মস্তিষ্ক সংরক্ষণের জন্য একটি স্টেনলেস স্টিলের পাত্রে রাখা হয়েছিল, কিন্তু ন্যাশনাল আর্কাইভস আবিষ্কার করে যে প্রেসিডেন্টের ব্রেন রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। আজ পর্যন্ত এর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাই দ্বিতীয় অটোপসিকে কভার আপ বা প্রমাণ বিকৃত করা বলে মনে করেন অধিকাংশ আমেরিকান আজও। 2. প্রমাণ ধ্বংস। প্রমাণ কিভাবে নষ্ট হয়েছিল শুনবেন। সিক্রেট সার্ভিস প্রেসিডেন্টের গাড়ির আসল রুট ম্যাপগুলোকেই গায়েব করে দেয়। আর হত্যার কয়েকদিন আগে ওসওয়াল্ড এফবিআইকে যে হুমকি চিঠিটা দিয়েছিল নিজেদের গাফিলতি লোকাতে, এফবিআই এজেন্টরা সেটি ছিঁড়ে সোজা ফ্ল্যাশ করে দেয়। 3. জ্যাপ্রুডার ফিল্ম। ইব্রাহিম জ্যাপ্রুডার নামের এক সাধারণ মানুষ তার হোম ভিডিও ক্যামেরায় কেনেডির হত্যার পুরো দৃশ্যটি রেকর্ড করেছিল। এই ভিডিওটিতে পরিষ্কার দেখা যায় যে শেষ গুলিটি গলার পর কেনেডির মাথার পেছনের দিকে ছিটকে যায়। ফিজিক্স বলে সামনের দিক থেকে গুলি এলেই মাথার পেছনে ছিটকে যাবে, কিন্তু সরকার এই ভিডিওটি দীর্ঘ 12 বছর ধরে আমেরিকার পাবলিকের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। যখন 1970 দশকে এই ভিডিওটি প্রথম টিভিতে দেখানো হয় এবং যখন ওয়াটারগেট কেলেঙ্কারির মতো ঘটনায় সরকারের মিথ্যাচার ফাঁস হয়ে গেছে, তখন আমেরিকানরা বুঝতে পারে তাদের সরকার তাদের সাথে মিথ্যে বলেছিল। সরকার হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানোর জন্যই এই মিথ্যা বলেছিল, কিন্তু এর ফলে তারা চিরকালের জন্য তাদের নাগরিকদের বিশ্বাস হারিয়ে ফেলে। তাহলে যদি ওসওয়াল্ড একা এই কাজটা না করে থাকে তবে কে করেছিল? কার লাভ ছিল জন এফ কেনেডিকে সরিয়ে দেওয়ায়? স্পয়লার অ্যালার্ট, অনেকের। ইতিহাস ঘাটলে আমরা প্রধান 3টি গ্রুপের নাম পাই যাদের শুধু মোটিভ বা কারণই ছিল না, কেনেডিকে মারার ক্ষমতাও ছিল। চলুন এক এক করে তাদের প্রোফাইল দেখি। দ্য সিআইএ অ্যান্ড দ্য মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। কেনেডি যখন ক্ষমতায় আসেন, সিআইএ তখন আমেরিকার স্বার্থে সারা বিশ্বে গোপনে সরকার ফেলা বা রেজিম চেঞ্জ অপারেশন এবং বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ মানুষের গুপ্ত হত্যার মতো ব্ল্যাক অপস চালাচ্ছিল। কেনেডি প্রথম থেকেই এগুলোর এগেনস্টে নিজের মত প্রকাশ করত। তার বৃত্তে থাকা অনেক বিশিষ্ট ব্যক্তি পরে দাবি করেন কেনেডি এই অপারেশনগুলি সম্পূর্ণ বন্ধ করতে চেয়েছিলেন। যেমন ধরুন, কিউবার ফিদেল ক্যাস্ট্রোকে ক্ষমতাচ্যুত করবার জন্য সিআইএ বে অফ পিগস ইনভেশনের প্ল্যান করেছিল, কিন্তু শেষ মুহূর্তে কেনেডি তাদের এয়ার সাপোর্ট দিতে অস্বীকার করেন। অপারেশনটি চরম ব্যর্থ হয়। সিআইএ এর জন্য কেনেডির ওপর বেজায় খাপ্পা হয়েছিল। প্রসঙ্গত, ফিদেল ক্যাস্ট্রোকে মারবার জন্য আমেরিকার একাধিক চেষ্টা নিয়ে গোটা একটা ভিডিও হতে পারে। কমেন্ট করে জানান আপনারা এ বিষয়ে ভিডিও দেখতে চান কিনা। যাই হোক, বে অফ পিগস প্ল্যান ব্যর্থ হওয়ার পর কিউবার মিসাইল ক্রাইসিসের সময় সামরিক কর্তারা চেয়েছিল রাশিয়ার ওপর হামলা করতে, কিন্তু কেনেডি যুদ্ধের পথে না গিয়ে কূটনীতির মাধ্যমে শান্তি স্থাপন করেন, যার ফলে সিআইএর সাথে সামরিক কর্তারাও কেনেডিকে ভীষণ অপছন্দ করতে শুরু করে। এছাড়া সিআইএর ডিরেক্টর অ্যালেন ডালেসকে কেনেডি বরখাস্ত করেছিল। মজার ব্যাপার কি জানেন? কেনেডি হত্যার পর সেই অ্যালেন ডালেসকেই ওয়ারেন কমিশনের
গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল, যে ওয়ারেন কমিশন কেনেডির হত্যার রহস্য ভেদ করছিল। কেনেডি যুদ্ধ চেতেন না, তিনি বৈশ্বিক রাজনীতিতে ততটা রুচি রাখতেন না, বরং তিনি আমেরিকান অভ্যন্তরীণ রাজনীতিতে বেশি ব্যস্ত থাকতে চেয়েছিলেন, যা বর্তমান আমেরিকার চরিত্রের একদম বিপরীত। স্বাভাবিকভাবেই এই ডিফারেন্ট অ্যাপ্রোচের কারণেই সিআইএর ভেতরের একটি অংশ বিশ্বাস করত যে কেনেডি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। জন এফ কেনেডির এমন কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত এবং পরিকল্পনা ছিল যা আমেরিকার বিশাল অস্ত্র বা সামরিক শিল্প কমপ্লেক্সের এবং বিলিয়ন ডলারের ব্যবসায় সরাসরি আঘাত হানতে পারত। এই সিদ্ধান্তগুলো অস্ত্র ব্যবসায়ী, সামরিক ঠিকাদার এবং পেন্টাগনের যুদ্ধবাজ কর্মকর্তাদের ভীষণভাবে খেপিয়ে তুলেছিল, যার মধ্যে প্রধান তিনটি সিদ্ধান্ত এবং সংস্কারের কারণে অস্ত্র ব্যবসায়ীরা কেনেডিকে তাদের সবথেকে বড় শত্রু মনে করতে শুরু করেছিল। 1963 সালের দিকে ভিয়েতনামে আমেরিকার সামরিক উপস্থিতি বাড়ানোর জন্য পেন্টাগন এবং অস্ত্র নির্মাতারা চরম চাপ দিচ্ছিল, কারণ যুদ্ধ মানেই হাজার হাজার কোটি টাকার অস্ত্র, গোলা বারুদ, বিমান ও হেলিকপ্টারের বিক্রির সুযোগ। কিন্তু কেনেডি এই যুদ্ধের সম্পূর্ণ বিরোধী ছিলেন। 1963 সালের অক্টোবর মাসে তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাকশন মেমোরেন্ডাম 263 নামের একটি গোপন আদেশ সই করেন। এর মূল নির্দেশ ছিল 1963 সালের শেষ নাগাদ ভিয়েতনাম থেকে 1000 মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। 1965 সালের মধ্যে সমস্ত মার্কিন সেনাকে ভিয়েতনাম থেকে পুরোপুরি ফিরিয়ে আনা হবে। এই সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে ভিয়েতনামে কোনো ফুল ফ্লেজ যুদ্ধ হতোই না, ফলে অস্ত্র ব্যবসায়ীদের কয়েক বিলিয়ন ডলারের নিশ্চিত মুনাফা হাতছাড়া হয়ে যেত। কেনেডি খুন হওয়ার মাত্র 4 দিন পর নতুন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন এই আদেশ বাতিল করেন এবং আমেরিকা ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ে, যা পরবর্তী 10 বছর ধরে অস্ত্র ব্যবসায়ীদের পকেট ভারী করেছিল। মজার ব্যাপার এই যে একটি দেশ হিসাবে আমেরিকা বা ভিয়েতনাম উভয়ই এই যুদ্ধ থেকে কিছুই লাভ করেনি, শুধুমাত্র অস্ত্র ব্যবসায়ীরা ছাড়া। 1963 সালের আগস্ট মাসে কেনেডি সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেনের সাথে মিলে লিমিটেড নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি সই করেন। এই চুক্তির ফলে বায়ুমণ্ডল, মহাকাশে এবং জলের নিচে সব ধরনের পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা হয়। কোল্ড ওয়ারের সেই সময় পারমাণবিক অস্ত্র এবং দূরপাল্লার মিসাইল তৈরির পেছনে আমেরিকার বাজেট ছিল আকাশচুম্বী। এই চুক্তির ফলেই নতুন পারমাণবিক অস্ত্রের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে R&D এবং উৎপাদন গতি থমকে যায়। বড় বড় এরোস্পেস এবং ডিফেন্স কোম্পানিগুলো যেমন জেনারেল ডাইনামিক্স, বোয়িং এবং লকহিডের মতো অনেক বড় বড় কোম্পানি বিশাল সব সরকারি কন্ট্রাক্ট হারানোর ঝুঁকিতে পড়ে। 3. কেনেডি তার ডিফেন্স সেক্রেটারি রবার্ট ম্যাকনামারাকে নির্দেশ দিয়েছিলেন পেন্টাগনের যত্রতত্র খরচ এবং অস্ত্র ক্রয়ের বাজেট পুনর্মূল্যায়ন করতে। আর ম্যাকনামারা পেন্টাগনের ভেতরে কর্পোরেট সংস্কার শুরু করেন এবং অস্ত্র নির্মাতাদের অনেক অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ব্যয়বহুল প্রজেক্ট বাতিল করতে শুরু করেন। উদাহরণ, কেনেডির প্রশাসন সিআইএ এবং বিমান বাহিনীর অত্যন্ত লোভনীয় কিছু প্রজেক্ট যেমন স্কাইবোল্ট মিসাইল প্রজেক্ট এবং XB-70 বম্বার বাতিল বা স্থগিত করে দেয়। এর ফলে ডিফেন্স কোম্পানিগুলোর বিলিয়ন ডলারের লাভ রাতারাতি বন্ধ হয়ে যায়। 1963 সালের জুন মাসে আমেরিকান ইউনিভার্সিটিতে দেওয়া এক বিখ্যাত ভাষণে কেনেডি স্পষ্ট করেছিলেন, আমেরিকা এমন কোনো শান্তি চায় না যা কেবল অস্ত্রের জোরে টিকে থাকে। তিনি আমেরিকাকে একটি যুদ্ধের অর্থনীতি মানে ওয়ার ইকোনমি থেকে বের করে শান্তির অর্থনীতির দিকে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সামরিক শিল্প কমপ্লেক্সের জন্য কেনেডির এই শান্তিবাদী অবস্থান ছিল তাদের ব্যবসার অস্তিত্বের ওপর এক বিরাট হুমকি। এই কারণেই জেএফকে হত্যার পেছনে অস্ত্র ব্যবসায়ী এবং সিআইএর যৌথ ষড়যন্ত্র থাকার কনস্পিরেসি থিওরিগুলো আজও এত বছর পরেও সবথেকে বেশি বাস্তবসম্মত এবং যুক্তিযোগ্য মনে হয়। সিআইএ এবং সামরিক গোষ্ঠীর পরে যাদের কথা বলা হয় কেনেডির হত্যার পেছনে,
তা হলো মাফিয়া বা আন্ডারওয়ার্ল্ডের। কিউবায় আমেরিকার মাফিয়াদের বিশাল সাম্রাজ্য ছিল, ক্যাসিনো, বার, হোটেল সব তাদের দখলে ছিল। কিন্তু ফিদেল ক্যাস্ট্রো ক্ষমতায় এসে সব জাতীয়করণ করে নেন এবং মাফিয়াদের লাথি মেরে কিউবা থেকে বের করে দেন। মাফিয়ারা কোটি কোটি ডলার হারায়। এরপর সিআইএ গোপনে মাফিয়াদের সাথেই হাত মেলায় ক্যাস্ট্রোকে হত্যা করবার জন্য। কিন্তু কেনেডি যখন কিউবার ওপর হামলা করা থেকে পিছিয়ে আসেন তখন মাফিয়ারা নিজেদের প্রতারিত মনে করে। এছাড়া কেনেডির ভাই রবার্ট কেনেডি, যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, আমেরিকার ভেতরে মাফিয়াদের বিরুদ্ধে চরম যুদ্ধ ঘোষণা করেছিলেন। মাফিয়া বসরা কেনেডি ব্রাদার্সকে ঘৃণা করত। জ্যাক রুবি, যে ওসওয়াল্ডকে মেরেছিল, তার সাথে মাফিয়াদের গভীর সম্পর্ক ছিল বলে প্রমাণ পাওয়া যায়। 3. কিউবা অ্যান্ড কেজিবি। সিআইএ যে ফিদেল ক্যাস্ট্রোকে মারবার জন্য অপারেশন মঙ্গুস নামের গোপন প্ল্যান চালাচ্ছিল এটা ক্যাস্ট্রো জানতেন। তিনি প্রকাশ্যে আমেরিকাকে হুমকি দিয়েছিলেন। অন্যদিকে লি হার্ভে ওসওয়াল্ড ছিল একজন কঠোর মার্ক্সবাদী। হত্যার ঠিক কয়েক সপ্তাহ আগে 1963 সালের সেপ্টেম্বরে ওসওয়াল্ড মেক্সিকো সিটিতে কিউবা এবং সোভিয়েত দূতাবাসে গিয়েছিলেন, যেখানে গিয়ে সে ভিসা নেওয়ার চেষ্টাও করে এবং একজন হাই প্রোফাইল কেজিবি এজেন্টের সাথে দেখাও করে। এটা কি সম্ভব ছিল যে ক্যাস্ট্রো অথবা সোভিয়েত ইউনিয়ন আমেরিকানদের নিজেদের পাতা ফাঁদেই ফেলেছিল? তারা কি ওসওয়াল্ডকে ব্রেন ওয়াশ করে বা স্পন্সর করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল? আপনারাই ভেবে দেখুন। 18 মার্চ 2025 সালে ন্যাশনাল আর্কাইভ প্রায় 80,000 পাতার গোপন নথি একসাথে ইন্টারনেটে প্রকাশ করে দেয়। ইতিহাসবিদ, সাংবাদিক এবং কনস্পিরেসি থিওরিস্টরা পাগলের মতো ছাপিয়ে পড়ে এই ফাইলগুলোর ওপর। সবাই ভাবছিল এবার হয়তো স্মোকিং গান পাওয়া যাবে, এবার হয়তো কোনো ফাইলে দেখা যাবে হ্যাঁ সিআইএই প্রেসিডেন্টকে মেরেছে। কিন্তু বাস্তবে কি পাওয়া গেছে? আমি আপনাদের সত্যিটা বলছি, 2025 সালের ফাইলে এমন কোনো স্বীকারোক্তি ছিল না যে সরকার কেনেডিকে মেরেছে তা প্রমাণ হয়। কিন্তু এই ফাইলগুলো যা প্রমাণ করলো তা হয়তো তার চেয়েও ভয়ঙ্কর। এই ফাইলগুলোর জন্যই আমরা সিআইএর অযোগ্যতা এবং ভয়ঙ্কর সব মিথ্যা কথা জানতে পারি। সিআইএ সব কিছু জানতো। এতদিন সিআইএ বলে এসেছিল যে ওসওয়াল্ড সম্পর্কে তাদের কাছে তেমন কোনো তথ্য ছিল না। কিন্তু 2025 সালের আনরিডেক্টেড ফাইলে দেখা গেল মেক্সিকো সিটিতে ওসওয়াল্ড যখন সোভিয়েত এবং কিউবার দূতাবাসে গিয়েছিল, সিআইএ তার প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করেছিল। তারা জানতো যে ওসওয়াল্ড ভ্যালেরি কোস্তিকভ নামের একটি ব্যক্তির সাথে দেখা করেছিলেন, যে ছিলেন কেজিবির অ্যাসাসিনেশন বা গুপ্ত হত্যা ডিপার্টমেন্টের প্রধান। সিআইএর কাছে ওসওয়াল্ডের অডিও রেকর্ডও ছিল। তারা জানতো ছেলেটা কতটা বিপজ্জনক, কিন্তু তারা কিছু করেনি। তারা তাকে আটকাতে চরমভাবে ব্যর্থ হয়েছিল। সিআইএ নিজেদের ব্যর্থতা ঢাকতে মিথ্যা। কেনেডি খুন হওয়ার পর সিআইএ বুঝতে পারে যে তারা কত বড় ভুল করেছে। যদি পাবলিক জানতে পারে যে সিআইএর নজরদারিতে থাকা এক লোক প্রেসিডেন্টকে মেরেছে, তবে সিআইএকে কাঠগোড়ায় দাঁড় করানো হতো। তাই তারা ওয়ারেন কমিশনের কাছে মেক্সিকো সিটির পুরো ব্যাপারটা সম্পূর্ণ লুকিয়ে গিয়েছিল। তারা তদন্ত কমিটিকে মিথ্যা বলেছিল। আপনি জানলে অবাক হবেন, শুধু কিউবা নয়, ভারতের নয়াদিল্লি, আমাদের কলকাতাতে, কঙ্গোতে, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, তেহরানে, সব জায়গায় সিআইএর গোপন ঘাঁটি ছিল। তারা কিভাবে বিদেশি নেতাদের হত্যা করার জন্য মাফিয়াদের ফান্ডিং করেছিল তার বিস্তারিত বিবরণ এই ফাইলগুলোতে পাওয়া গেছে। এছাড়াও এই ফাইলে একটি ঘটনা খুব নজর কাড়ে। কেনেডি হত্যার ঠিক একদিন পর সিআইএর একজন প্রাক্তন ইন্টেলিজেন্ট এজেন্ট জে গ্যারেট আন্ডারহিল কেনেডি হত্যাকাণ্ডের ভয়ে ওয়াশিংটন ছেড়ে নিউ জার্সিতে তার বন্ধুর বাড়িতে পালিয়ে যান। তিনি তার বন্ধুকে বলেছিলেন সিআইএর ভেতরের একটি ছোট্ট গ্রুপ কেনেডিকে মারার ছক কষেছে, ওরা এবার আমাকেও মেরে ফেলবে কারণ আমি সব জানি। এই ঘটনার 6 মাসের মধ্যে আন্ডারহিলকে তার নিজের অ্যাপার্টমেন্টে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। পুলিশ এটাকে সুইসাইড বলে চালিয়ে দেয়। 2025 সালের ফাইলে এই আন্ডারহিল সম্পর্কে সিআইএর গভীর উদ্বেগের কথা জানা যায়। এই ফাইল প্রমাণ করলো না যে সিআইএ কেনেডিকে মেরেছে, কিন্তু 100% প্রমাণ করলো যে সিআইএ ওয়ারেন কমিশনকে মিথ্যা বলেছিল। তারা প্রমাণ নষ্ট করেছিল এবং তারা নিজেদের ক্ষমতা এবং ইমেজ বাঁচানোর জন্য আমেরিকান জনগণের সাথে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতারণা করে আসছিল। কিন্তু এই ডিক্লাসিফাইড ফাইল প্রকাশের পরেও আজও অধিকাংশ আমেরিকান কেনেডির মৃত্যুকে
রহস্যই মনে করেন। কেনেডির হত্যাকাণ্ড শুধু একজন মানুষের মৃত্যু ছিল না, এটি ছিল আমেরিকার ইনোসেন্স বা সরলতার মৃত্যু। যখন একটি দেশের সরকার তার নাগরিকদের শান্ত রাখার জন্য বা নিজের পিঠ বাঁচানোর জন্য সত্য গোপন করে, তখন একটি ভ্যাকিউম বা শূন্যস্থান তৈরি হয়, আর মানুষ স্বভাবতই সেই শূন্যস্থান পূরণ করে নিজেদের মতো গল্প বানিয়ে। এটি আমেরিকানদের শিখিয়েছে যে তোমার সরকার তোমাদের মিথ্যা বলতে পারে, আর এখান থেকেই ভেঙে গেল সেই বিশ্বাস যা আর কোনোদিনও চোরা লাগবে না। সেটা 5 লাখ ফাইল রিলিজ করলেও না, 80,000 আনরিডাক্টেড ফাইল রিলিজ করলেও না। বন্ধুরা, এই সব তথ্য জানবার পর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি কমেন্টগুলো পড়ে দেখি, প্রত্যেকটা কমেন্ট পড়ে দেখি এবং লাভ দিই। আর যদি এই ডিপ ডাইভ স্টোরিটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আমি এরকমই আরও অনেক লোকানো সত্য নিয়ে ফিরে আসবো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।